দেশ জুড়ে এসআইআর সংগঠিত হচ্ছে, কিন্তু সেভাবে কোথাও কোনো অশান্তির খবর না থাকলেও বাংলাতে এত অশান্তি কেন? সত্যি কি এসআইআর বদলে দিতে চলেছে বাংলার ভোটের সমীকরণ? এসআইআর কি সত্যিই চাপে ফেলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে? আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনে যে সমস্ত পরিবর্তন পরিলক্ষিত করা যাচ্ছে, তাতে কি সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল? আর এখানেই প্রশ্ন হলো, আসন্ন নির্বাচনে কোন কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে? ভোটার তালিকা থেকে নাম বাদ নাকি বুথের বিন্যাস? কোন পরিবর্তন চিন্তায় ফেলতে পারে তৃণমূল কংগ্রেসকে? সত্যি কি চাপ এবং পাল্টা চাপের খেলা চলছে, নাকি গোটাটাই রাজনৈতিক বিভাজনকে সুকৌশলে দুটো মেরুতে বিভাজনের পরিকল্পনা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার এখনও অনেকটা বাকি, কিন্তু বাংলায় এসআইআর পর্ব শুরুর দিন থেকেই ভোটের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। সমস্ত রাজনৈতিক দলই এখন দৌড়চ্ছে আগামী 26-এর লক্ষ্যে। আর এবারের বাংলার ভোটে এসআইআর একটা বড় ভূমিকা গ্রহণ করবে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এসআইআর যে এবারের বাংলার নির্বাচনে একটা বড় ফ্যাক্টর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম দিন থেকেই তাই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে এসআইআর এবার বাংলার ভোটের চিত্রটাকেই বদলে দেবে। সত্যিই এমনটা হবে কিনা তা অবশ্য সময় বলবে, কারণ এখনো পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে বেশ কিছুদিন বাকি রয়েছে। তালিকা প্রকাশের দিন 14ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে আবার 25শে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। ম্যাপিং আনম্যাপিং নিয়ে এখনও শুনানি চলছে, বলা ভালো ঝাড়াই বাছাই চলছে। জানি আবার বিতর্কও তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে সোমবার দিল্লিতে ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ। কারণ দিল্লির রাজপথে এদিন নামতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বঙ্গভবন যেভাবে পুলিশে পুলিশে ছয়লাভ হয়েছিল তার তীব্র প্রতিবাদ করেছেন তিনি। পাশাপাশি নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বঙ্গভবনে থাকা বাংলার এসআইআর আবহে মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, দেশের কেউ যদি লড়াই না করে তবে তিনি একাই লড়াই করবেন। আর এরপরে বিকেলে নির্ধারিত সূচি অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের প্রতিনিধি দল নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যান মুখ্যমন্ত্রী। সবার গায়েই ছিল কালো চাদর বা কালো পোশাক। দীর্ঘ সময় ধরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी. One day you have to go, but don't create this precedent. लोकतंत्र में इलेक्शन होता है डेमोक्रेसी का फेस्टिवल। इलेक्शन कमीशन का कोई नहीं है, बीजेपी का आईटी सेल का है। और आप 58 लाख को पहले निकाल दिया और सीमा खान्ना ने न्याय में बैठ के अब पूछा नहीं। প্রশ্ন হচ্ছে, দেশ জুড়ে এসআইআর সংগঠিত হচ্ছে, কিন্তু সেভাবে কোথাও কোনো অশান্তির খবর না থাকলেও বাংলায় এত অশান্তি কেন? সত্যি কি এসআইআর বদলে দিতে চলেছে বাংলার ভোটের সমীকরণ? এসআইআর কি সত্যিই চাপে ফেলছে তৃণমূল কংগ্রেসকে? আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনে যে সমস্ত পরিবর্তন পরিলক্ষিত করা যাচ্ছে, তাতে কি সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল? আর এখানেই প্রশ্ন হলো যে আসন্ন নির্বাচনে কোন কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, কোন পরিবর্তন চিন্তায় ফেলতে পারে তৃণমূল কংগ্রেসকে? দেখুন, রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা এবারের বাংলার নির্বাচনে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য এসআইআরের ফলে বাংলায় বাদ যাওয়া নামের সংখ্যা, বুথে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান, বুথের সংখ্যা বৃদ্ধি এবং আবাসনের ভেতরেও বুথের অবস্থান। দেখুন, প্রথমত এসআইআর পর্বে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে 58,17,000 নাম বাদ গেছে, যার মধ্যে রয়েছে মৃত ভোটার, ঠিকানা পরিবর্তন হবে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটার এবং অন্যান্য তালিকায় থাকা ভোটার। এরপর চলছে শুনানি পর্ব।
আর এই শুনানি পর্বে এবার ভীষণ কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে সুপার চেকিং। শুনানি পর্বে নথি জমা পড়েছে কিনা, সমস্ত নথি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখছেন অবজারভার এবং মাইক্রো অবজারভাররা। যদি দেখা যায় যে নির্ধারিত ওই 11টি নথির বাইরে অন্য কিছু জমা পড়েছে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ যেতে পারে বলেই জানানো হয়েছে। এই অবস্থায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। তারা মনে করছে যদি এমনটা হয় তবে বাংলার ভোট চিত্র কিন্তু আমূল বদলে যেতে পারে। বাদ যাওয়া নাম প্রতিটি বুথের সমীকরণ বদলে দিতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। কিন্তু সেটা সম্ভব কিভাবে? দেখুন, কিছুদিন আগেই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে রাজ্যের প্রতিটি বুথ থেকে 100 থেকে 150 নাম বাদ দেওয়া হচ্ছে। নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে চক্রান্তের অভিযোগও করেছে তারা। পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন 100 থেকে 150 নাম খুঁজে পাওয়া যাচ্ছে। এবার 80,000 বুথে যদি 100 নাম বাদ যায়, আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয়? বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে? মনিটরিং এর মাধ্যমে আমরা 80,000 বুথেই সজাগ আছি। তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে। তৃণমূলের এই অভিযোগে কিন্তু গোটা বিষয়টির গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। কারণ গত 2024 সালের নির্বাচনে বিজেপির আসন কমলেও পুরসভা ওয়ারি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যবধান চোখে পড়ার মতো। বাংলার 121টি পুরসভার মধ্যে বিজেপি এগিয়েছিল 69টি পুরো এলাকায়, সেখানে তৃণমূল এগিয়েছিল 51টি পুরো এলাকায়। খোদ কলকাতা পুরসভা এলাকাতেই 45টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, অর্থাৎ একাধিক পুরসভাতে এগিয়ে থেকেও সামান্য মার্জিনে হেরে গেছে বিজেপি। এই অবস্থায় যদি প্রতিটি বুথ থেকে 100-র বেশি নাম বাদ যায় তবে সমীকরণ অন্যরকম হতে পারে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবার আসছি দ্বিতীয় বিষয়টিতে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। বাংলার নির্বাচনে এর আগেও কেন্দ্রীয় বাহিনী ছিল, তাই বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের ধারণা এবার পরিস্থিতি কিন্তু অন্যরকম হতে পারে। প্রথমত, যেভাবে এসআইআর এর দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে তাতে নির্বাচন 1 দফায় কিংবা খুব বেশি না হলেও 3 দফায় হতে পারে। আর এমনটা হলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে। কারণ দফা কম হলে এক জায়গার কেন্দ্রীয় বাহিনীকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আর যাবে না। যদিও বাংলায় আবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তারা বাইরের পরিস্থিতি দেখে কিংবা কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হয় না, এমন নানা অভিযোগ শোনা যায়। সেই অবস্থান থেকে এবার যদি প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায় তবে কিন্তু অবাক হবেন না। না, এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এবার আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথের দরজার বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হতে পারে। যদি এমনটা হয় তবে তা যে একটি অভিনব বিষয় হবে তা বলাই যায়। আর এমনটা হলে তা রাজ্যের শাসক এবং বিরোধী উভয় রাজনৈতিক দলের মধ্যেই প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়া তৈরি করবে তা বলাই যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে 2011 সালে যেভাবে বাংলায় ভোট সংগঠিত হয়েছিল 2026-এও নাকি অনেকটা সেভাবেই ভোট হতে চলেছে। আর এক্ষেত্রে শুধু নাম বাদ বা কেন্দ্রীয় বাহিনী নয়, এর পাশাপাশি রয়েছে আবার বুথের সংখ্যা বৃদ্ধি এবং বুথগুলির ভোটারের বিন্যাস। কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি বিষয়? বাংলায় বুথের সংখ্যা বৃদ্ধির ফলে কি বদলে যেতে পারে আপনার বুথ? আসন্ন ভোটে আপনাকে অন্য বুথে ভোট দিতে হতে পারে। আবাসনগুলোতে কি কারণে বুথের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন? এই সব কিছুর পেছনে কি রয়েছে রাজনৈতিক সমীকরণ? দেখুন, বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হতে পারে বলেই মনে করা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবার বাংলায় বুথের চরিত্র। দেখুন, এসআইআর এর কারণে বাংলায় যে বুথের সংখ্যা বাড়তে চলেছে তা অনেক আগেই জানা গিয়েছিল।
গত বছর মানে 2025 সালের 29শে আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে রাজ্যের সমস্ত প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যে সমস্ত বুথে 1200-র বেশি ভোটার রয়েছে তা ভেঙে নতুন বুথ তৈরি করা হবে। সে কারণে আপনি আগের নির্বাচনে যে বুথে ভোট প্রদান করেছিলেন এবার কিন্তু আপনার সেই বুথ নাও থাকতে পারে, আপনাকে অন্য বুথে গিয়ে ভোট দিতে হতে পারে। কারণ কমিশন একটি বুথে 1200-র বেশি ভোটার রাখবে না। বর্তমানে বাংলায় বুথের সংখ্যা 80,000-এর সামান্য বেশি, কিন্তু যেখানে একাধিক বুথে 1200-র বেশি ভোটার রয়েছে সেই বুথগুলোকে ভেঙে অতিরিক্ত আরও 14,000 বুথ তৈরি করা হবে, যার ফলে মোট বুথের সংখ্যা দাঁড়াতে চলেছে 94,000। আর এই বুথের বিন্যাসেই থাকতে পারে ভোটের ছবি পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক মহলের ধারণা একটি বুথকে ভেঙে আরেকটি যে নতুন বুথ তৈরি করা হবে সেক্ষেত্রে কী অঙ্ক কাজে লাগানো হবে তা কিন্তু পরিষ্কার নয়। যদি 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রাখা যায় তবে দেখা যাচ্ছে যে একাধিক বুথে শাসক তৃণমূলের সঙ্গে বিরোধী বিজেপির নেক টু নেক ফাইট হয়েছে। একাধিক বুথ এমন আছে যেখানে বিজেপির ভোট তৃণমূলের থেকে বেশি, আবার একাধিক বুথ রয়েছে যেখানে খুব সামান্য ভোটে হেরে গিয়েছে বিজেপি। এই তথ্য যেমন কমিশনের কাছে রয়েছে ঠিক তেমন আবার ভোটারের জাত ধর্ম সব কিছুই কিন্তু কমিশনের নখদর্পণে। তাই নতুন বুথ তৈরির ক্ষেত্রে এই ভোটারদের বিন্যাস কিন্তু ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যে বুথগুলোতে সামান্য ভোটে হেরেছে বিজেপি সেই বুথগুলোতে যদি বিজেপি বিরোধী ভোটারদের অনুমান করে অন্য বুথে নিয়ে যাওয়া হয় তবে সেই বুথে বিজেপি এগিয়ে যেতে পারে। আবার যে বুথগুলোতে হিন্দু এবং মুসলিম ভোটারদের সংখ্যার একটা বিরাট ফারাক রয়েছে সেই বুথগুলো থেকে হিন্দু ভোটারদের আলাদা করে তাদের জন্য যদি একটি আলাদা বুথ তৈরি করা হয় তবে কিন্তু সেই বুথের ফলাফল অন্য হতে পারে। একইভাবে যে বুথগুলোতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি সেই বুথগুলো থেকে যদি মুসলিম ভোটারদের সংখ্যা কমানো হয় তার ফলাফলও আবার ভিন্ন হতে পারে। অর্থাৎ বুথের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুথের চরিত্র পরিবর্তন হবার আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ। আর যদি এমনটা হয় তবে ভোটের ছবিটা বদলে যেতে পারে বলেই মনে করছেন তারা। এর পাশাপাশি আসন্ন বাংলার নির্বাচনে আরও একটি উদ্যোগ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন, আর তা হলো বহুতলে বুথ। মানে রাজ্যের একাধিক বহুতল আবাসনগুলোতে বুথ তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন। কলকাতা শহরতলি এবং জেলার একাধিক আবাসনে এই পোলিং স্টেশনগুলো করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের 7টি জেলার 69টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত আবাসনগুলির প্রতিটিতে 300-রও বেশি ভোটার রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র বা পোলিং বুথ তৈরি করা হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ আবাসনগুলোতে বুথ তৈরির কথা কেন ভাবল নির্বাচন কমিশন? ভোট পরবর্তী একাধিক সমীক্ষায় দেখা গেছে যে কলকাতা সহ অন্যান্য জায়গায় এই আবাসনগুলোতে থাকা ভোটারদের মধ্যে ভোট প্রদানের অনীহা কাজ করে। কারণ আবাসনের আবাসিকরা ভোটের সময় অশান্তি এড়িয়ে চলতে চায়, সে কারণে তারা আবাসন থেকে বেরিয়ে অন্যত্র ভোট দিতে যান না। মূলত সেই সমস্ত ভোটারদের ভোট দানে আশ্বস্ত করতে এবং ভোট দিতে যাতে তাদের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করতেই এই আবাসনের ভেতরেই এই বুথের পরিকল্পনা নির্বাচন কমিশনের। তবে রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু এই উদ্যোগের পেছনে অন্য সমীকরণ দেখছেন। তারা মনে করছেন দক্ষিণ কলকাতা সহ একাধিক আবাসনগুলোতে যারা থাকেন তাদের বেশিরভাগই অবাঙালি, তাদের বেশিরভাগের ভোট কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ। যদিও প্রতিটি বিষয় কিন্তু ভীষণভাবে স্পেকুলেটিভ, তবে বিষয়গুলি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। যেভাবে এই মুহূর্তে এসআইআর পর্ব নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের মধ্যে কখনো নির্বাচন কমিশন কখনো আবার কেন্দ্রের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে,
তাতে গোটা বিষয়টিকে চাপ এবং পাল্টা চাপের রাজনীতি বলে কেউ উল্লেখ করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাপটা কাদের এবং কিসের জন্য? গোটা এসআইআর পর্ব সুসংগঠিতভাবে শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাটা নির্বাচন কমিশনের কাছে একটি চাপ অবশ্যই। আবার সেই এসআইআর নিয়ে ক্রমাগত বিরোধিতা এবং প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে শাসক দলের ওপর চাপ রয়েছে বলেও কেউ কেউ দাবি করতে পারে। কিন্তু এই দড়ি টানাটানি আবার সুকৌশলে বাংলার রাজনীতিকে ভোটের আগে সেই দুই মেরুতে বিভাজিত করে দিচ্ছে বলেও অভিযোগ করছেন অন্য বিরোধীরা। অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকে তার নিজস্ব অঙ্ক কষছেন। শেষ পর্যন্ত কার কোন ক্যালকুলেশন কাজ করে এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।